ক্লাস ক্যাপ্টেন কে আছো? Okay, আচ্ছা সাদমান হুদা। আচ্ছা সাদমান, তুমি আমাকে বলবে আমরা গত ক্লাসে কত দূর পর্যন্ত পড়াশোনা করেছিলাম? সাদমান একটু বলো, মাইকটা আনমিউট করে। Sir, advantages or disadvantages of database. ডেটাবেজে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। Yes, sir. স্যার আমার ওটা একটু ওই যে লেখা বাকি ছিল, ওখান থেকে কি আমরা শুরু করতে পারি? ওটা মিস হয়ে গেছে, আমি খালি যে একটা স্ক্রিনশট নিয়ে নেব, ওখান থেকে যদি শুরু করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে দেখছি। ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি। খেয়াল করবে তোমরা। আমরা গত ক্লাসে পড়াশোনা করেছিলাম যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা পড়াশোনা করলাম। এগুলো সব তোমাদের বইয়েই দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে এত প্যানিক করার কিছু নাই যে এগুলো স্ক্রিনশট নিতে হবে, এগুলো সব তোমাদের বইয়েরই কন্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই আমাদের নেক্সট পড়াশোনায়। এটা হচ্ছে RDBMS। আচ্ছা সাদমান, আমি কি ডিবিএমএস পড়িয়েছিলাম তোমাদেরকে? নো স্যার। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট টপিক ছিল এই যে ডাটা হায়ারার্কি, তাই না? অ্যাপ্লিকেশন এরিয়াস অফ ডাটাবেস, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডাটাবেস। একটু পর্যন্ত পড়ানো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই যে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, এটার পরে এটা যদি স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো। এটার পরে আমাদের যে পড়াশোনা আছে সেটা আমরা চলে যাই তাহলে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এরিয়াস অফ ডেটাবেস। তো দেখতেই পাচ্ছ যে কোন কোন এরিয়াতে আসলে আমরা ডেটাবেস ছাড়া চলতেই পারি না। ব্যাংকিং, এয়ারলাইন্স, লাইব্রেরি, এডুকেশনাল ইনস্টিটিউশন, যে কোনো জায়গায় যাও এই ডাটাবেস লাগবেই। কারণ চিন্তা করো যে তুমি যখন এটিএম বুথ থেকে কোনো একটা অ্যামাউন্ট তুলছো, টাকা তুলছো, তখন তোমার মেইন অ্যাকাউন্টে কিন্তু ওই টাকার পরিমাণটা কমে না, জাস্ট এইটুকু ডেটা রিডিউস হয়ে যায় যে তোমার অ্যাকাউন্টে এত টাকা কম আছে, এত টাকা কমেছে। তুমি চিন্তা করো যে তুমি যখন এটিএম বুথে দেখো যে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, ফর এক্সাম্পল 50,000 টাকা আছে। এর মানে কি? এর মানে কি আসলেই তোমার নামে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে একটা বক্স আছে, সেই বক্সে 50,000 টাকা ক্যাশ আছে? আসলে কিন্তু তা না। এটা হচ্ছে সিম্পলি ডেটা, যে ডেটাটা দেখে তুমি বুঝতে পারছো যে না, তুমি চাইলে তোমার অ্যাকাউন্ট থেকে এই পরিমাণের টাকা উইথড্র করতে পারবে, বা এই পরিমাণের টাকা তোমার অ্যাকাউন্টের জন্য অ্যালোকেটেড। এর মানে এই না যে তোমার অ্যাকাউন্টের জন্য আলাদা একটা সেফ আছে, সেই সেফের মধ্যে 50,000 টাকা স্টোর করা আছে। তো এইরকম প্রত্যেকটা সেক্টরেই ডাটাবেস প্রয়োজন হয়। যে কোনো জায়গাতেই তোমাকে কোনো ইনফরমেশন দেয়া হয়ে থাকে, সে সমস্ত জায়গাতে মনে রাখবে যে ডেটাবেস মেইনটেইন করা হয়ে থাকে। তাহলে এখন আমরা একটু নেক্সট ইস্যুতে চলে যাই। নেক্সট টপিকে, সেটা হচ্ছে ডেটা হায়ারার্কি। Data hierarchy is a systematic organization of data, mainly in a hierarchical form. তোমরা একটা অফিসে জব হায়ারার্কি দেখতে পাও, যে কার পরে কার পজিশন, ঠিক তেমনি একটা ডেটাবেজেও এরকম ডেটাবেজ হায়ারার্কি রয়েছে। যে হায়ারার্কিটাতে ইভেন্চুয়ালি তোমার একদম বিট থেকে শুরু করে ডাটাবেজ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে দিয়ে দেওয়া আছে। তাহলে আসলে আমরা দেখো, data organization basically involves bit, byte, field, record, file and database. তাহলে আমরা একটা টেবিল দেখি, এই টেবিলটা সবাই একটু খেয়াল করবে।
লেফট সাইডে হায়ারার্কিটাতে আছে, রাইট সাইডে এক্সাম্পলটা আছে। হায়ারার্কিতে দেখতে পাচ্ছ ডাটাবেস। একটা ডাটাবেস ইজ আ কালেকশন অফ মাল্টিপল ফাইলস। Student basic info file, tuition fees file, result file. Whereas file is something which is look like a table. Okay, each file looks like this. Each file can also be called a table in database. In a table, you can find columns and rows. So in the row, first row, you can see Munir, section A, GPA 4.5, which means these three data, Munir, A, and 4.5, they are linked to one single person, which means these data are connected. Though they are from different fields, but they are connected. So data from different fields which are interconnected are called record. In another way, every row in a table is called a record. Okay. So here is an error that GPA is written 5, which will be actually 4.5. Okay, just make it clear. Then you can see there are 3 columns in this table or in this file. So each column represents a field. Each column is called a field. The name is a field, section is a field, and GPA is a field. And each field contains multiple values. So whereas you can see Munir is a value under the field name. Now in chapter 3, you have studied that there was an ASCII table. While studying code, you found out ASCII code, and there was a ASCII table. So each ASCII code represents each of the alphabets, each of the characters present in the keyboard. Okay, and each character needs 8 binary digits to be expressed, which means 8 binary digit is equal to 1 byte. So here you can see from the value Munir, MONIR, it is a collection of multiple characters, and each character is represented using 1 byte, and each byte is represented using 1 bit. Okay, the ASCII code of capital M is 01001101. This is why the first bit of this byte is 0, and this 0 is written over here. So from this table, you can say that each database is a hierarchy which starts from bit and ends at database. On the other hand, you can say each database is a collection of multiple files. Each file contains multiple records. Each record contains multiple values from different connected fields, and each field contains multiple values. Each value contains multiple characters, which each of them is represented using 1 byte, and 1 byte of data is represented using 8 binary digits. Clear? So this hierarchy is important for you. Okay. Then comes the DBMS, which stands for Database Management System. It is basically a software using which a database can be created, edited, updated, okay, or modified. So the DBMS essentially serves as an interface between the database and end users or application program. It is an interface. Okay, so this is the key word of database management system. It is basically an interface. Okay, some of the DBMS, they are mostly used MySQL, SQL Server, Oracle, FoxPro. Okay,
they are most commonly used database management system. Now, think about your contacts app in your phone. That contact app is called the app or an end user app, which helps you to store the contacts in your phone database. So remember, your contact app is not the database management system. There is an interface. There is a driver software, or you can say a bridge, which connects your contacts app with the database of your phone. Okay, that particular software which connects the end users to the database is called a database management system. So the end user can be user itself, or it can be any other app. Okay, for example, uh, what happened when you started or when you got your SSC result? Uh, you heard that your SSC result is published, and then you went to the website and you put there you put your information, your roll number, registration number, board, year, and exam. After that, you click the search button or get result button. So from all the data stored in the database of the education board, where all the data of SSC students, SSC examines are stored, your browser only shows you the data related to information you gave in the previous window. So there is an intermediary software which works between your browser and the database of education board, which is called the database management system, which takes your command, processes the command, and gives to the database. When the database returns the results, the DBMS processes the result and then finally display it to your app. Okay. So in each and every sector where there is a storage, there is a database management system. Okay. Now here you can see the functions of database management system, which we have already discussed. Now, quickly go through the function of a DBMS system, DBMS, database management system. Okay. Um, any queries regarding the functions of the DBMS? Okay, data dictionary management. The data dictionary management means uh, what is the property of a dictionary? It sorts the data. Okay, it stores the data in a sorted order, which can be alphabetically or ascending or descending order. So DBMS can sort those data in a dictionary pattern. Okay, that is why it is called data dictionary management. ওকে সাদমান তুমি লিখতে পারো, কি কোয়েশ্চেন করতে চাও লিখতে পারো, কারণ আনমিউট করলে অনেক নয়েজ আসছে।
তাহলে এখন ফাইন, এগুলো আমরা সবই মোটামুটি বুঝতে পারছি। মাল্টি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, যে একটা ডাটাবেস কিভাবে মাল্টিপল ইউজার থেকে অ্যাক্সেস করা যাবে। দেন ডাটাবেস কমিউনিকেশন ইন্টারফেসেস, ডাটাবেসটা যখন ইউজারের সাথে কানেক্টেড হবে তখন কি ধরনের ইন্টারফেসটা মেইনটেইন করবে, আউটলুকটা মেইনটেইন করবে। ওকে, আর ডাটা ইন্টিগ্রিটি, ডাটা ইন্টিগ্রিটিটা হচ্ছে তোমার ফর এক্সাম্পল যে একটা ডাটা বৈধ কিনা কিংবা ভ্যালিড কিনা সেটা মেইনটেইন করার দায়িত্ব হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। ফর এক্সাম্পল তোমার একটা ডাটা এরকম হতে পারে যে তুমি একটা ফর্ম ফিল আপ করছো, তো ফর্ম ফিল আপের জায়গায় তোমার ফোন নাম্বারের জায়গায় তুমি ভুল করে তোমার নামটা দিয়ে ফেলেছো, আর তোমার নামের জায়গায় তোমার ফোন নাম্বার দিয়ে ফেলেছো। এখন যদি ডাটাবেসে এই ডেটাটা সেভ করা হয় তাহলে তোমার ডাটাটা কিন্তু ভুল ডাটা থাকবে, অর্থাৎ তোমার ডাটাবেসটায় ইন্টিগ্রিটি থাকবে না। সেই কারণে ডাটার ইন্টিগ্রিটি যেন নষ্ট না হয়ে যায়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা চেক করতে পারে যে এই ফিল্ডের মধ্যে কি ভ্যালু দেওয়ার কথা ছিল আর এই ফিল্ডে কি ভ্যালু দেয়া হলো, অর্থাৎ যে ভ্যালুটা দেয়া হলো সেটা কি এই ফিল্ডের টাইপের সাথে যায় কিনা। যদি না যায় তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা অ্যালাউ করবে না। তুমি যদি চিন্তা করো তোমার ফোন বুকের কন্ট্যাক্ট অ্যাপের কথা, তোমার কন্ট্যাক্ট অ্যাপটাতে তুমি নাম দিতে পারো, নাম্বার দিয়ে সেভ করতে পারো, কিন্তু তুমি চাইলেই কিন্তু তোমার যে নামের ফোন নাম্বারের যে ঘরটা আছে সেখানে অ্যালফাবেট ইউজ করতে পারবে না, কিন্তু নামের যে ঘরটা আছে সেখানে অবশ্যই তুমি অ্যালফাবেট এবং নাম্বার ডিজিট সবই ইউজ করতে পারবে। ওকে, দিস ইজ কল্ড ডাটা ইন্টিগ্রিটি। স্যার ডাটাবেস সিস্টেমের ইউনিট কনসিডার করা হয়? হ্যাঁ, ইউনিট তো ডাটাবেস সিস্টেমে কনসিডার করা হয়, কারণ এটা হচ্ছে বিট থেকে শুরু হয়। আলটিমেটলি যখন যে ইউনিটটা প্রয়োজন সেই ইউনিটের বেসিসে ডাটাবেসটাকে কাউন্ট করা হয়, যে এই ডাটাবেস কতটুকু মেমোরি দখল করছে, কত বাইট। ম্যাক্সিমাম সময় বাইটের হিসাবে নিয়ে আসা হয়। বাইট বলতে হচ্ছে নর্মাল বাইট না, মেগাবাইট, ওকে, গিগাবাইট, ওই হিসাবে নিয়ে আসা হয়ে থাকে। দেন আমাদের advantages of and disadvantages of database management system. ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ডাটাবেস যদি থেকে থাকে তাহলে তার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে, মাস্ট। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ গুলো যেগুলো মেনশন করা আছে সেগুলা আলটিমেটলি কোনো ডিসঅ্যাডভান্টেজ নয়, কারণ তোমার ডাটাবেসটাকে মেইনটেইন করতে হলে অবশ্যই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবেই। যেমন সেখানে বলেছি ডিসঅ্যাডভান্টেজে increased cost, management complexity, maintaining currency, frequent, which are actually the daily works. You need to go through these tasks if you want to maintain a database. So these actually are not the disadvantages of DBMS. What you can say, there are certain disadvantages among the database management systems present in the current market. For example, Microsoft Access has certain disadvantages which SQL Server does not have. Okay. Okay, the file system database, which means you haven't already studied the relational database. We are only studying the database management system, which clearly indicates to the files which are not interlinked. Okay, they are tables. Basically, file system বলতে বোঝায় প্রত্যেকটাই হচ্ছে একটা টেবিলের মতো করে, যেই টেবিলের মধ্যে ডাটাগুলো স্টোর থাকে এবং এই ফাইলগুলা ইন্টারলিঙ্কড না। যদি ইন্টারলিঙ্কড না হয় সেটাকে একটা ফাইল সিস্টেম ডাটাবেস বলা হয়। সেখানে প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা ভাবে আমাকে চেক করে নিতে হবে। যেমন তোমরা খেয়াল করো, তোমরা কলেজে, আমি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণটাই দিয়ে একবারে ক্লিয়ার করি তোমাদের, যে তোমাদের কলেজে যখন ভর্তি হও তখন তোমরা একটা ফর্ম ফিল আপ করেছিলে। সেই ফর্মে ভ্যারাইটিস টাইপের ডেটা ছিল, তোমার ফ্যামিলি ইনফরমেশন, তোমার এডুকেশনাল ইনফরমেশন ছিল, দেন তোমার পার্সোনাল ইনফরমেশন ছিল, কলেজে তোমার কিছু একাডেমিক ইনফরমেশন গুলো ছিল। তো সব কয়টা ইনফরমেশনকে যদি আমি একটা
টেবিলে নিয়ে আসি, তাহলে টেবিলটা কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, আর প্রত্যেকটা ডেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, টেবিলটা থেকে ডেটাগুলোকে খুঁজে বের করা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো সেখানে যে কাজটা করা হলো যে প্রত্যেকটা টাইপের ডেটা, ধরো তোমার ফ্যামিলি ইনফরমেশন গুলাকে একটা ফিল্ডে একটা টেবিলে রাখা হলো, তোমার একাডেমিক ইনফরমেশনকে আরেকটা টেবিলে রাখা হলো। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টেবিলে ব্যাপারগুলোকে রাখা হচ্ছে, এতে হচ্ছে কি ডাটাবেসটা ছোট হয়ে আসছে এবং ডাটাবেসটার কমপ্লেক্সিটিটা কমে আসছে। যদি এখন এমন হয় যে তোমার প্রত্যেকটা টেবিল ইন্টারলিঙ্কড, তখন সেটাকে আমরা একটা রিলেশনাল ডাটাবেস বলবো। আর যদি ইন্টারলিঙ্কড না হয় তখন সেটাকে আমরা একটা ফাইল সিস্টেম বেসড ডাটাবেস বলবো। মনে রাখবি ফাইল সিস্টেম বেসড ডাটাবেসটা এখন অবসলিট হয়ে গেছে, এটা এখন আর ব্যবহৃত হয় না কোথাও, সব জায়গায় এখন থেকে ওই রিলেশনাল ডাটাবেসই ব্যবহৃত হয়। ঠিক আছে, যেখানে ডাটাবেসগুলো টেবুলার ফর্মে থাকে এবং সেই টেবিলগুলো একে অপরের সাথে লিংক করা থাকে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ডিবিএমএস এর সুবিধা। চাইলেই তুমি ডেটা শেয়ার করতে পারছো কারোর সাথে, ডেটা সিকিউরিটি দেওয়া যাচ্ছে, ডেটা ইন্টিগ্রেশন করা যাচ্ছে, দেন ডাটা ইনকনসিস্টেন্সি যদি থাকে সেগুলো মিনিমাইজ করে ফেলা যাচ্ছে, ডেটা অ্যাক্সেসটা ইমপ্রুভ করা যাচ্ছে এবং ফাইনালি ডিসিশন মেকিংটা ইমপ্রুভ করা যাচ্ছে। ডিসিশন মেকিং কিভাবে ডিবিএমএস দিয়ে হয় সেটা খেয়াল করো। যেমন আমাদের কলেজে তোমাদের সমস্ত স্টুডেন্টদের ডেটা কালেক্টেড আছে, আমাদের একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকে, তা আমরা সেখান থেকে একটু চেক করলাম যে ফার্স্ট ইয়ার শেষে বা ফার্স্ট টার্ম শেষে আইসিটিতে স্টুডেন্টদের কি অবস্থা। তখন আমি আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা রেজাল্ট টান দিলাম, একটা ইনফরমেশন এরকম জেনারেট করলাম যে দেখা যাচ্ছে 50% অফ দ্য স্টুডেন্টস ফেইল ইন আইসিটি ফর এক্সাম্পল। এই যে এই ইনফরমেশনটা আমি পেলাম, এর ফলে আমাকে কি ডিসিশন নিতে পারলাম যে আমরা চাইলে এখন এই 50% স্টুডেন্টের একটা মেকআপ ক্লাস বা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে পারি। দিস ইজ আলটিমেটলি দ্য ডিসিশন which was eventually made by the information provided by the database management system. এই হচ্ছে গিয়ে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। এবার দেখো আমাদের পড়াশোনা এখন আসছে RDBMS, Relational Database Management System, which is a database management system based on the relational model. Okay, relational model কি? Relational model হচ্ছে যেখানে মাল্টিপল ফাইল, মাল্টিপল টেবিলস থাকবে, সেই টেবিলগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড হবে। টেবিলগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে। ফাইন, তো এই রিলেশনাল ডাটাবেসই হচ্ছে গিয়ে মোস্ট কমনলি ইউজ ডাটাবেস। এখন আর ডিবিএমএস ইউজ হয় না বললেই চলে। ওকে, এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডিবিএমএস এরই একটা আপডেটেড ভার্সন, অ্যাডভান্সড ভার্সন। ওকে, এই দেখো ডিবিএমএস স্টোরস ডেটা অ্যাজ ফাইল, আর ডিবিএমএস স্টোরস ডেটা ইন ট্যাবুলার ফর্ম। ফাইল মানে হচ্ছে টেবিলেই রাখা হয়, কিন্তু প্রত্যেকটা টেবিল আলাদা এক একটা ফাইল হিসেবে থাকে, যে ফাইলগুলো কানেক্টেড থাকে না। আর RDBMS এ টেবুলার ফর্মের ডেটাগুলো থাকে এবং সেগুলো কানেক্টেড থাকে, তাই তাদেরকে আর ইন্ডিভিজুয়ালি ফাইল বলা হচ্ছে না। দেখো ডিবিএমএস এ নো রিলেশনশিপ বিটুইন ডেটা, আর RDBMS এ হচ্ছে রিলেটেড অবশ্যই থাকে। তো ইভেন্চুয়ালি এটা দেখার তেমন কিছু নাই, এটা আমরা অলরেডি বলে এসেছি। এটা তোমরা মোটামুটি রিডিং দিলেই পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। এটা তোমরা বই থেকে একটা রিডিং দিয়ে নিও যে ডিবিএমএস এবং RDBMS এর পার্থক্য, বই দেওয়া আছে সবার। নেক্সট হচ্ছে কি আমাদের ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, দ্য পারসন or the individual who is responsible for the maintenance and operation of database to keep the data secure. যে এই কাজটা করে থাকে তাকে আমরা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে থাকি। অন দি আদার হ্যান্ড, যে ব্যক্তি একটা ডাটাবেস তৈরি করবে, ডাটাবেসটাকে এডিট করবে, ডাটাবেসটাকে মেইনটেইন করবে, সেভ করবে, আপডেট করবে, এই সমস্ত কাজগুলো যে ব্যক্তি করবে তাকে আমরা
ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ বলে থাকি। আচ্ছা, তো এখন ক্লাস ক্যাপ্টেন, তুমি একটু অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করবে। অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করে 89 প্রেজেন্ট, তো খুব সম্ভবত 10 জন অ্যাবসেন্ট আছে, 10 জন বা 11 জন। তুমি আমাকে সেই অ্যাবসেন্ট লিস্টটা একটু চ্যাট বক্সে দিয়ে দাও কুইকলি। হ্যাঁ, রেইজ হ্যান্ড করেছো সাদমান হুদা, বলো। স্যার অ্যাকচুয়ালি টোটাল স্টুডেন্টস 102 জন, এই জন্য 13 জন অ্যাবসেন্ট থাকতে পারে। জাস্ট হ্যাঁ, তাহলে আমাকে লিস্টটা দিয়ে দাও। ওকে, ক্লাস ক্যাপ্টেন কি একাই তুমি নাকি আরো কেউ আছে? আরেকজন কে? স্যার জারিফ মুহতাসিম, রোল 52। রেইজ হ্যান্ড করো তো জারিফ। জারিফ আছো, শুনছো? আচ্ছা, জারিফ তুমি তাহলে যে কাজটা করো, ফার্স্ট 50 স্টুডেন্টস হচ্ছে জারিফ তুমি অ্যাটেন্ডেন্স কালেক্ট Yes, করো, sir. লাস্ট 50 স্টুডেন্টস হচ্ছে কি সাদমান তুমি কালেক্ট করো। ওকে, দেন আমাকে অ্যাবসেন্ট লিস্টটা পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুমি আমাকে অ্যাবসেন্ট লিস্টটা পাঠিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করতে থাকি, আমাদের সময় আর বেশি নাই। আমাদের যে পড়াটা এখন বাকি সেটা হচ্ছে কি ফিল্ড। ফিল্ডের আগে আমাদেরকে একটা দেখে নিতে হবে জিনিস, সেটা হচ্ছে একটা টেবিলে কি কি পোরশন থাকে। একটা টেবিলে 4টা পোরশন তোমরা দেখতে পাচ্ছ। একটা টেবিল, এন্টায়ার টেবিল, যেটা একটা টেবিল নেম থাকবে, যেটাকে আমরা একটা টেবিল বা এন্টিটি সেট বলতে পারি। সেই টেবিলের মধ্যে মাল্টিপল ফিল্ডস থাকতে পারে। ফিল্ডের আরেক নাম হচ্ছে কি অ্যাট্রিবিউট। এবং এই ফিল্ডে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এবং প্রতিটি কানেক্টেড যে ভ্যালু আছে ফ্রম ডিফারেন্ট ফিল্ডস, দে আর কল্ড রেকর্ড। ওকে, তাহলে এখন আমাদের পড়াশোনার বিষয়টা হচ্ছে কি ফিল্ড কয় ধরনের। The fields are basically of two types, key field and ordinary field. The key field কাকে বলে? Key field is the field through which the records can be sorted out. Okay, key fields are the field through which records can be sorted out. তার মানে তুমি ওই ফিল্ডের ভ্যালুগুলোকে ইউজ করে প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে ওটা আইডেন্টিফাই করতে পারবে, তাকে কি ফিল্ড বলা হয়। তাহলে এই কি ফিল্ড মূলত 3 টাইপের, প্রাইমারি কি, কম্পোজিট কি এবং ফরেন কি। তাহলে আসলে আমরা প্রাইমারি কি এর একটা এক্সাম্পল দেখি, খেয়াল করে রাখো। A primary key is a column in a table which can uniquely identify all the records of a table. Okay? Primary key is a kind of candidate key. In the following table, role is called primary key because you can see each value of the role field is unique, and these values help us to uniquely identify each record. For example, if I say Kamrul stand up, now there will be 2 Kamruls, one from Khulna, one from Dhaka. Both of them will stand up. Then if I ask students from Khulna stand up, there will be 2 students who are from Khulna and they both will stand up. But if I say roll 1001 stand up, only Kamrul from Khulna will stand up because there is only one roll 1001 in the class. So to be a primary key, the field needs the following features. Okay? It must contain a unique value for each row of data. Okay? And number 2, it cannot contain null values.
So whenever you set a field as primary key, you have to maintain that each of the values in that key field, that field should be unique. No repetitions of value. And second thing is, if you enter the values of a record, this field cannot be remain null. Null means without values. Okay? This field must contain values. Okay? So this is basically the primary key. And then the composite primary key. What if you get a table in which you cannot find a particular field which you can set as the, so in this field you can see a composite primary key is a combination of 2 or more columns in a table that can be used to uniquely identify each row in the table. So you can see the keyword 2 or more columns, combination of 2 or more columns. Okay, but the attributes which together form the composite key are not a key field independently or individually. In the following table, role and section together will form the primary. So you can see that here is a list of students from section A and section B. So there is roll number 1 from section A, roll number 1 from section B. No individual field can help you uniquely identify the records. Okay. So you can say, sir, name field, all in the name field, all the values are unique. Okay, but okay. Let me take the attendance first. Okay, 108 is present, fine. Okay. Then in a composite key, so you can say name. In the name field, there are unique values. But you also know that there can be student of similar name in a class. Okay, so we cannot usually use the name field as a primary key. So what we do is merge the values of role and section fields. So if it becomes 1A, then this is the unique identity of the student named Kamrul, who is from Khulna. Okay, there will be no other IDs of 2A. There will be only one student of role 2 in section A. There will be only one student of role 1 in section B. So if we merge these two values of role and section column, then they will create a key field which is called composite key field, and eventually they will help us to uniquely identify each of the records. And the last is foreign key. So foreign key is basically a key which relates to different tables. We don't have actually we don't have enough time to complete this foreign key field. So we will, in the next class, we will complete this foreign key and go to our next topic. So captain আমাকে একটু মনে করিয়ে দেবে যে নেক্সট ক্লাসে আমরা এই ফরেন কি থেকে পড়াশোনা শুরু করে তারপর আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। ক্লিয়ার? আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করিয়ে দেবে, যে কোনো মুহূর্তে ক্লাসটা শেষ হয়ে যেতে পারে। তাহলে ভালো থাকবে, ততদিন পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর কারো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করে দিও। থ্যাংক ইউ। সাদমান কিছু বলবে? স্যার ওই যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেফিনিশনটা একটু দিতে পারলে ভালো হতো।